সীমান্তে প্রাণঘাতী অস্ত্র ব্যবহার না করার প্রতিশ্রুতি ভারত বাংলাদেশের মধ্যে বহুবার এসেছে, কিন্তু বাস্তব চিত্র বলছে সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহতের ঘটনা থামছেই না। চলতি বছর এখন পর্যন্ত গুলিতে নিহত হয়েছেন অন্তত 7 বাংলাদেশি। আগস্টে আরও একজনের মৃত্যুর পর প্রশ্ন উঠছে বারবার বৈঠক, প্রতিশ্রুতি আর আশ্বাসের পরও কেন বন্ধ হচ্ছে না সীমান্ত হত্যা? বিস্তারিত জানাচ্ছেন কামরুল হাসান। সীমান্তে আবারও গুলি শব্দ, আবারও ঝরল বাংলাদেশির প্রাণ। গত ৮ আগস্ট মৌলভীবাজারের কুলাউড়ার মাগুরুলি সীমান্তে বিএসএফের গুলিতে নিহত হন ২০ বছরের তরুণ তারা মিয়া। ২ দিন পর চাতলাপুর ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এটি বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়। এর আগে ১২ জুন একই উপজেলার দত্তগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে নিহত হন মুজিব আলী। মে মাসে লালমনিরহাটের হাতীবান্ধা ও ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তেও প্রাণ যায় আরও বাংলাদেশির। আইন ও সালিশ কেন্দ্রের তথ্য বলছে ২০২৫ সালে সীমান্তে বিএসএফের হাতে নিহত হন ৩৪ বাংলাদেশি। এর মধ্যে গুলিতে ২৪ জন এবং নির্যাতনে মৃত্যু হয় ১০ জনের। চলতি বছরের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত গুলিতে নিহত হয় ৭ জন। নির্যাতনে মৃত্যু হয়েছে আরও ৩ জনের, আহত হয়েছেন অন্তত ১০ জন। প্রাণঘাতী অস্ত্র ব্যবহার বন্ধের প্রতিশ্রুতির পরও সীমান্তে মৃত্যুর ধারাবাহিকতা কমছে না। ১৭ আগস্ট ফেনীর বিলোনিয়া জিরো পয়েন্টে বিজিবি বিএসএফের বৈঠকে পুশিন, মাদক চোরাচালান ও সীমান্ত হত্যা শূন্যে নামিয়ে আনার বিষয়টি উঠে আসে। জাতীয় সংসদেও বিষয়টি এসেছে। গত ১৭ জুন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ জানিয়েছেন, প্রাণঘাতী অস্ত্রের পরিবর্তে নন লিথাল অস্ত্র ব্যবহারের প্রতিশ্রুতি দিয়েছে বিএসএফ। সীমান্তে নিরীহ বাংলাদেশি নিহতের ঘটনাকে মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন হিসেবে উল্লেখ করেছেন তিনি। বর্ডার কিলিং হচ্ছে যদি অন্য দেশের বাহিনী কর্তৃক আমাদের সীমান্তে অথবা জিরো লাইনে এসে যদি কিলিং করে, সেটাকে আমরা বর্ডার কিলিং বলতে পারি। বৈঠকের পর বৈঠক, প্রতিশ্রুতির পর প্রতিশ্রুতি, তবুও সীমান্তে থামছে না গুলি। ফলে প্রশ্ন উঠেছে, শুধু কূটনৈতিক আশ্বাস নয়, সীমান্তে প্রাণহানি বন্ধে কার্যকর ব্যবস্থা কবে নিশ্চিত হবে? কামরুল হাসান, গ্রিন নিউজ, ঢাকা। দর্শক, সীমান্ত হত্যাকাণ্ড দুদেশের সম্পর্ক নিয়ে বিস্তারিত জানাতে নিউজরুম থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী কামরুল হাসান। কামরুল, আমরা বহু আগে থেকে দেখে আসছি যে বাংলাদেশ এবং ভারতের মধ্যে সীমান্ত উত্তেজনা, এবং দুদেশেই সীমান্ত নিয়ে বারবার প্রতিশ্রুতি দিচ্ছে যে হত্যাকাণ্ড বন্ধ হবে, তারপরও কেন থেমে নেই? এই সীমান্ত হত্যাকাণ্ড দুদেশের সম্পর্ক নিয়ে আমাদের বিস্তারিত জানাবেন। ধন্যবাদ। বাংলাদেশের যে অন্যতম মানবাধিকার সমস্যা, সেটি হচ্ছে সীমান্ত হত্যাকাণ্ড। বিশেষ করে ভারতের সীমান্তরক্ষক বাহিনীরা বাংলাদেশের যারা নিরীহ বাংলাদেশি রয়েছেন তাদেরকে লক্ষ্য করে তাদের যে প্রাণঘাতী অস্ত্র রয়েছে সেই অস্ত্র দিয়ে গুলি চালায়, এবং বাংলাদেশি যারা নিরীহ বাংলাদেশি রয়েছে তারা মারা যান। এবং এমন অনেকে রয়েছে যে যারা মারা যান যে সংখ্যক, তার চেয়ে বেশি সংখ্যক নির্যাতনে মৃত্যু হয়। অনেক নিরীহ বাংলাদেশিকে এই বাংলাদেশ থেকে ধরে নিয়ে গিয়ে বিএসএফ, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ, তাদের ক্যাম্পে নিয়ে নানা রকমের নির্যাতন করে, এবং এই নির্যাতনে নিহত হওয়ার সংখ্যার চেয়ে নির্যাতনের সংখ্যাটা আরও বেশি। আপনি জানেন যে বাংলাদেশের দীর্ঘ সীমান্ত বাংলাদেশের পার্শ্ববর্তী দেশ ভারতের সঙ্গে রয়েছে, এবং বাংলাদেশ একটি ঘনবসতিপূর্ণ দেশ হওয়ার কারণে বাংলাদেশি যারা রয়েছেন তারা বিভিন্ন কাজে কর্মে, যেমন কৃষিকাজ, জমিতে ধান লাগানো, জমিতে সেচ দেওয়া, গবাদি পশু বিচরণ করানো, এইসব কাজে তারা এই সীমান্তর যে কাঁটাতার বেড়া রয়েছে এবং নোম্যান্স ল্যান্ড রয়েছে, সেই সব নোম্যান্স ল্যান্ডের পাশাপাশি তাদের যে কৃষি জমি রয়েছে সেই সব কৃষি জমিতে যান কাজের জন্য। এবং ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী রয়েছে, তারা ভারতের সীমান্ত থেকে বাংলাদেশিদের লক্ষ্য করে গুলি করে। অনেক ক্ষেত্রে দেখা যায়, আপনি আমার একটি স্টোরিতে দেখেছেন যে অনেক ক্ষেত্রে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বাংলাদেশের ভেতরে ঢুকে এই বাংলাদেশের নিরীহ বাংলাদেশিদেরকে হত্যা করছে। এর আগেও দেখেছেন যে ফালানিকে হত্যা করে তার লাশ সীমান্তের কাঁটাতারের বেড়ার উপর ঝুলিয়ে রাখা হয়েছে। সেই ঘটনাটি বাংলাদেশের সহ বিশ্বের বিভিন্ন সারা বিশ্বেই এই ঘটনাটি নিয়ে তোলপাড় হয়েছে। কিন্তু বাংলাদেশের পক্ষ থেকে বারবার ভারতকে বলা হচ্ছে যে এই সীমান্ত হত্যাকাণ্ড শূন্যের কোটায় নামিয়ে নিয়ে আসার জন্য ভারতও বিভিন্ন সময় প্রতিশ্রুতি দিয়েছে যে এই সীমান্ত হত্যাকাণ্ড শূন্যের কোটায় নামিয়ে আনবে, কিন্তু বাস্তবে এর কোনো ফলাফল আমরা দেখি না। প্রতি বছর
30 থেকে 35, অনেক ক্ষেত্রে হলো গিয়ে 40-এর মতো নিরীহ বাংলাদেশি, যাদের কোনো দোষ নেই, তারা যারা গিয়েছেন জীবিকার তাগিদে সীমান্তের কাছাকাছি বাংলাদেশ সীমান্তে, বাংলাদেশের ভেতরেই ছিলেন, বাংলাদেশের ভূখণ্ডেই ছিলেন, তাদেরকে গুলি করে হত্যা করা হয়। ভারতের পক্ষ থেকে প্রতিশ্রুতি দেওয়া হয়, কিন্তু এটার কোনো বাস্তবায়ন করা হয় না। বাংলাদেশের পক্ষ থেকে বাংলাদেশের যারা সরকার প্রধান দুই দেশের মধ্যে যখন বৈঠক হয়, তখনও তাদের মধ্যে অন্যতম ইস্যু থাকে সীমান্ত হত্যা শূন্য পর্যায়ে নিয়ে আসা। যখন দুই দেশের স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ে বৈঠক হয়, তখনও অন্যতম আলোচিত ইস্যু থাকে সীমান্ত হত্যা বন্ধ করা। যখন দুই দেশের বিজিবি এবং বিএসএফের মহাপরিচালক পর্যায়ে বৈঠক হয়, তখনও কিন্তু এই ইস্যু, অন্যতম ইস্যু থাকে সীমান্ত হত্যা বন্ধ করা। কিন্তু তারপরেও সীমান্ত হত্যা বন্ধ হচ্ছে না। এর মূল কারণ হলো ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী যে অস্ত্র ব্যবহার করে, সেগুলো একদমই প্রাণঘাতী অস্ত্র। এই অস্ত্র দিয়ে যদি মানুষের গায়ে গুলি করা হয়, মানুষকে লক্ষ্য করে গুলি করা হয়, তাহলে তাদের বাঁচার সম্ভাবনা খুবই কম থাকে। বাংলাদেশের পক্ষ থেকে দীর্ঘদিন থেকে দাবি করা হচ্ছে যে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী যারা বাংলাদেশ সীমান্তে দায়িত্ব পালন করেন, তাদেরকে যেন প্রাণঘাতী অস্ত্র না দিয়ে হালকা অস্ত্র দেওয়া হয়। কিন্তু ভারতের পক্ষ থেকে আশ্বাস দিলেও সেটি আসলে কার্যকর করা হয় না। মূলত এখানে এই সীমান্ত হত্যাকাণ্ড শূন্যে নিয়ে আসার ক্ষেত্রে ভারতের ভূমিকাই আসলে মূলত গুরুত্বপূর্ণ। ভারত যদি তাদের সীমান্তরক্ষাকারী বাহিনীকে এই হালকা অস্ত্র ব্যবহার করার জন্য দিয়ে দেয়, তো সেই ক্ষেত্রেই শুধুমাত্র এই সীমান্ত হত্যা শূন্যের কোটায় নামিয়ে আসা সম্ভব। কামরুল, আপনাকে ধন্যবাদ। দর্শক, নিউজ রুম থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী কামরুল হাসান। দর্শক, আমরা আশা করছি ভারত এবং বাংলাদেশ দু দেশই ভারী অস্ত্রগুলো ব্যবহার বন্ধ হোক। এডিস মশার অবাধ বংশবিস্তারের দরুন বাড়ছে ডেঙ্গু জ্বরের আক্রান্ত রোগীর সংখ্যা। নারী, পুরুষ, শিশু, বৃদ্ধ থেকে শুরু করে সব বয়সী আক্রান্তরা সুস্থ হওয়ার প্রহর গুনছেন। রোগীর সংখ্যা বাড়ায় সেবাদানে বেগ পেতে হচ্ছে স্বাস্থ্যকর্মীদের। পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রান্তিক পর্যায়ে সচেতনতা বাড়ানোর তাগিদ দিয়েছেন চিকিৎসকরা। জিয়াদ রাহাদের প্রতিবেদন। গত বছরের তুলনায় চলতি বছরের আগস্টে এডিস মশার উপদ্রব ব্যাপক মাত্রায় বেড়েছে। ফলে ডেঙ্গু জ্বর চোখ রাঙাচ্ছে নারী, শিশু, বৃদ্ধ থেকে শুরু করে সব বয়সী মানুষকে। মশার কামড়ে যেমন বাড়ছে রোগীর সংখ্যা, তেমনি বাড়ছে উদ্বেগ। প্রান্তিক পর্যায়ে চিকিৎসা না পেয়ে অনেকে ছুটছেন রাজধানীর চিকিৎসালয়ে। ভর্তি রোগীর সংখ্যা ঠেকেছে প্রায় 32,000-এ। মৃত্যুর সংখ্যাও 100 ছুঁই। কুমিল্লার থেকে আসছি, মাইয়া ডেঙ্গু জ্বর, তো মানে পরীক্ষা করছে, ওষুধ ভরে দিতেছে, না আগের থেকে কিছু ভালো। একটু প্রেশার লো ছিল, বাট আবার খাওয়া দাওয়া করতে পারে নাই, এখন ভালো খায়, এখন সুস্থ আলহামদুলিল্লাহ। হ্যাঁ আছে, মোটামুটি ভালো। আরও 2-1 দিন থাকতে পারলে আরও আর কি হয়, কারণ হার্টের রোগী আমি, আবার ডেঙ্গু জ্বরে শরীর দুর্বল থাকে সবরকম। আমি রিপোর্ট করছি সিবিসি, তোমার 42,000 আসছে। তো এখন গতকালকের আবার রিপোর্টটা যে হয়তো বা নিয়ে আসতে গেছে বলা যাবে, আর আজকেরটা করতে দিছি। সুস্থ হয়ে বাড়ি ফেরার চেয়ে ভর্তি রোগীর সংখ্যা বেশি, যার দরুন সেবা দিতে হিমশিম খাচ্ছেন স্বাস্থ্যকর্মীরা। রোগী যখন বেশি লোড হয়, আমাদের তো বেশি কষ্ট হয়েই যায়। পেশেন্ট নিয়ে কাজ করা কিন্তু খুব সিনসিয়ারলি কাজ করতে হয়, সেক্ষেত্রে আমাদের মানে রেস্ট হয় না। যে হারে পেশেন্ট, সেখানে আমরা স্টাফ কম, তো আমরা দেখা যায় স্টুডেন্ট নার্স দিয়ে আমরা তো সাথে থাকিয়েই ওদের কাজ সাথে নিয়ে আমাদের কাজ করতে হয়, নাহলে আমরা পারি না। লার্ভা সহ মশার বংশবিস্তার রোধে জনসচেতনতার বিকল্প নেই বলছেন এই চিকিৎসক। আমাদের এই ডেঙ্গুর সংক্রমণের যে ঊর্ধ্বগতি, এটা রোধ করতে হলে আমাদের বসবাসের জায়গাগুলোতে, আশেপাশের জায়গায় যে কোথাও যেন পানি জমে না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। মানে 3 দিনের বেশি পানি কোনো ক্রমেই জমে থাকতে দেওয়া যাবে না। অসুস্থতা ঠেকাতে মশারি ব্যবহারেও তাগিদ দেন তিনি। মশারিটা নিয়ে ঘুমাতে হবে, মশারির ব্যবহার এটা আমাদের অভ্যাসে পরিণত করতে হবে। ডেঙ্গু জীবাণুবাহী মশা বেশিরভাগ কামড়ায় হচ্ছে সূর্যোদয়ের আগে পরে, সূর্যাস্তের আগে পরে। অন্তত এই সময়গুলোতে আমাদের শরীরটাকে যতটা সম্ভব যদি আবৃত করে রাখা। নিয়মিত মনিটরিংয়ে এ রোগের বিস্তার নিয়ন্ত্রণ সম্ভব বলেও মত দেন তিনি। জিহাদ রাহাত, গ্রিন নিউজ, ঢাকা। দর্শক, ডেঙ্গু পরিস্থিতি জানাতে নিউজরুম থেকে সরাসরি যুক্ত হচ্ছেন গ্রিন টিভির যুগ্ম বার্তা সম্পাদক মোহাম্মদ ওয়ালিউল্লাহ। ওয়ালিউল্লাহ, আমরা ইতিমধ্যেই জানতে পেরেছি যে সারা দেশে ডেঙ্গু পরিস্থিতি ব্যাপকভাবে বিস্তার লাভ করেছে। এই যে ডেঙ্গু পরিস্থিতি, আমাদের উদ্বেগ উৎকণ্ঠা বেড়েই চলেছে। ওয়ালিউল্লাহ, আমরা জানতে চাই
ডেঙ্গু পরিস্থিতি উন্নতি হচ্ছে না কেন, এর পেছনের কারণগুলো কি আপনি মনে করেন জানাবেন আমাদের। হাবিব, ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটি বলছিলেন যে ডেঙ্গু পরিস্থিতি নিয়ে উদ্বেগ এবং উত্তেজনা বা আশঙ্কা ভয় সেটি বেড়েই চলছে। সেই সাথে আমরা একটু প্রতিবেদন দেখলাম যে সারা দেশব্যাপী বিশেষ করে দেশের দক্ষিণাঞ্চলে ডেঙ্গুর প্রকোপটা অনেক বেড়েছে। আপনারা যেমন প্রশ্ন করেছিলেন যে কেন ডেঙ্গুর এই যে প্রকোপ সেটি নিয়ন্ত্রণে আসছে না, আসলে নিয়ন্ত্রণে যারা কাজ করছে, যারা এটার কর্তা ব্যক্তি আছেন, যে সমস্ত পৌর কর্তৃপক্ষ, সংশ্লিষ্ট সিটি কর্পোরেশন, তাদের যে দায়িত্বগুলো তারা সেটি যথাযথ পালন করছে, কোথাও হয়তো ব্যাহত হচ্ছে। সব কিছু মিলে যদি সমন্বয় করা যায়, অর্থাৎ চিকিৎসকদের পরামর্শ, যারা নাগরিক রয়েছেন তারা সে বিষয়ে সচেতন হবেন, সব কিছুর সমন্বয়ে একটি সমাধানে আসা সম্ভব। আমি যদি একটু আপনাকে বলতে চাই যে আপনি যেটি বলছিলেন সেটি আবারও যদি বলি যে ডেঙ্গু পরিস্থিতি সারা দেশে ব্যাপক আকার ধারণ করেছে এবং সেটি প্রতিনিয়ত বেড়ে চলছে, কমার কোনো সম্ভাবনা আমরা দেখছি না। যদি এবছরের জানুয়ারি থেকে আজকে আগস্ট প্রায় 7 মাস, এই 7 মাসে প্রায় বিশ্ব স্বাস্থ্য অর্থাৎ স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে যে প্রায় 50,000 রোগী ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে এবং মৃত্যুর খবরও আছে এখানে প্রায় 180 জন, 80 জন এরকম এই পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যুবরণ করেছে। বিষয়টি অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং উদ্বেগজনক এবং গত 24 ঘন্টায়ও কিন্তু মৃত্যুর এবং আক্রান্তের খবর রয়েছে। তো সব মিলে যেটি হচ্ছে যে যারা সচেতন, ডাক্তারদের পরামর্শ অনুযায়ী সচেতনতার সাথে যদি জীবনযাপন করা যায়, যে বিষয়গুলো মানলে পরে ডেঙ্গুর আক্রান্ত থেকে নিজে বাঁচবে এবং পরিবেশ পরিস্থিতি বাঁচবে, দেশ বাঁচবে, সেই বিষয়ে সবাই সচেতন হবে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষও এই বিষয়ে সচেষ্ট করার জন্য পদক্ষেপ নেবে। জি ধন্যবাদ হাবিব, ফিরছি স্টুডিওতে। জি অলিউল্লাহ, আমরাও আপনার সঙ্গে একমত যে আসলে স্বাস্থ্য অধিদপ্তরের দিক নির্দেশনা এবং তদারকি, পাশাপাশি জনগণের সচেতনতা সব মিলিয়ে যদি এটাকে ওভারকাম করা যায় তাহলে ডেঙ্গু থেকে উত্তরণ পাওয়া সম্ভব। দর্শক, নিউজরুম থেকে সরাসরি যুক্ত ছিলেন আমাদের গ্রিন টিভির যুগ্ম বার্তা সম্পাদক মোহাম্মদ ওয়ালিউল্লাহ। এবার সারা দেশের ডেঙ্গু পরিস্থিতির খবর। দেশের দক্ষিণাঞ্চলে আশঙ্কাজনক হারে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। বাগেরহাট, বরগুনা, ভোলা, রাজশাহী, ফরিদপুর এবং বরিশালে বাড়ছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে চলতি বছরে এ পর্যন্ত সারা দেশে মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা 32,248 জন এবং প্রাণহানি ঘটেছে 88 জনের। এ বিষয়ে আরও জানাচ্ছেন সুরাইয়া অনু। দক্ষিণাঞ্চলের জেলাগুলোতে ক্রমশ অনিয়ন্ত্রিত হয়ে উঠছে ডেঙ্গু পরিস্থিতি। বাগেরহাট 250 শয্যা জেলা হাসপাতালে গত 24 ঘন্টায় 15 জন সহ মোট 70 জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। বেডের তুলনায় রোগী দ্বিগুণ হওয়ায় বাধ্য হয়ে একই ওয়ার্ডে সেবা দেওয়া হচ্ছে নারী ও পুরুষ রোগীদের। নোংরা পরিবেশ, তার একটা ময়লা ফেলানো গাবলা নাই। ডেঙ্গু রোগী মহিলা পুরুষ করতে গেলে তো অনেক জায়গার দরকার, রোগী এত পরিমাণে, এই জন্য সব ওই ডেঙ্গু এক জায়গায় এই জন্য রাখতেছে, মহিলা পুরুষ সবই। এতে তো আর আমাদের তো চিকিৎসার প্রয়োজন। আমরা এই 6 দিন ডেঙ্গু জ্বর, গতকালকে ভর্তি হয়েছে, এখন পর্যন্ত মশারি পাইনি। বরিশাল বিভাগে চলতি আগস্ট পর্যন্ত আক্রান্ত হয়েছেন 6,114 জন, যার মধ্যে মারা গেছেন 9 জন। শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে গাদাগাদি করে দেয়া হচ্ছে চিকিৎসা সেবা। ডেঙ্গুর জন্য কোনো স্পেসিফিক ওয়ার্ড এখনো করা হয় নাই। আমাদের মেডিসিন ওয়ার্ডগুলোতেই ডেঙ্গু রোগীর চিকিৎসা দেওয়া হচ্ছে। আর বেড অকুপেন্সি তো আসলে আমাদের বেশি, 1000 জনে আজকে ভর্তি আছে হচ্ছে 2752। ভোলা জেনারেল হাসপাতালেও চলতি মাসেই চিকিৎসা নিয়েছেন প্রায় 300 রোগী। রোগীদের অভিযোগ, প্রয়োজনীয় প্রায় সব ওষুধ বাইরের ফার্মেসি থেকে কিনতে হচ্ছে। ডাক্তার ঠিক মতন বসে না, তারপরে ডাক্তার থাকলে নার্স আছে না, নার্স ডাকলে বলে একটু পরে আসি। হাসপাতাল থেকে 2টা খালি নাফাতে ট্যাবলেট দিছে, এই আর সব ওষুধ আমরা কিনে আনছি। যদিও হাসপাতাল কর্তৃপক্ষের অভিযোগ সত্য নয় বলে জানান আবাসিক মেডিকেল কর্মকর্তা। যারা স্বাস্থ্যসেভা কর্মী আছে, বিশেষ করে ডাক্তার এবং নার্স যারা আছে, তারা সবাই প্রশিক্ষণপ্রাপ্ত ডেঙ্গুর পুলিশ, যার ফলে আমাদের চিকিৎসা সেবা দিতে কোনো রকম অসুবিধা হচ্ছে না। এদিকে ফরিদপুরে দিন দিন বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। ইতোমধ্যে আক্রান্ত হয়ে মৃত্যুর ঘটনা ঘটেছে। প্রতিদিন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হচ্ছেন ডেঙ্গু আক্রান্ত রোগী। বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন 46 জন রোগী। ডেঙ্গু নিয়ে আতঙ্কিত না হয়ে সতর্ক থাকার পাশাপাশি সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে ডেঙ্গুর বিস্তার রোধ করা সম্ভব বলে মনে করছেন চিকিৎসকরা।
স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ কন্ট্রোল রুমের তথ্য অনুযায়ী গত ২৪ ঘন্টায় নতুন করে ঢাকা বিভাগে ৩১৬, খুলনায় ২০৫, বরিশালে ১১০ এবং চট্টগ্রামে ১০৯ জন আক্রান্ত হয়েছেন। বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন ২০৮৩ জন ডেঙ্গু রোগী। সুরাইয়া অনু, গ্রিন নিউজ ডেস্ক। দর্শক, ডেঙ্গুর খবর জানাতে রাজশাহী থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রায়হান ইসলাম। রায়হান, রাজশাহী ডেঙ্গু পরিস্থিতি কেমন? সবশেষ কি তথ্য আছে আপনার কাছে, জানাবেন আমাদেরকে। ধন্যবাদ হাবিব। আসলে রাজশাহীতে যত সময় গড়াচ্ছে তত কিন্তু ডেঙ্গুর যে প্রকোপ সেটি কিন্তু আসলে বেশি থাকছে। গত ২৪ ঘন্টায় কিন্তু নতুন করে আরো ১০ জন কিন্তু ভর্তি হয়েছেন, একই সাথে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন বেশ কয়েকজন। এবং আরেকটি তথ্য সেটি হচ্ছে যে গত ১ সপ্তাহ আগে যেখানে ডেঙ্গু রোগী ভর্তি ছিল মাত্র ২৩ জন, আজকে কিন্তু ১ সপ্তাহের ব্যবধানে বেড়ে দাঁড়িয়েছে ৮০ জন। দেখাতে চাই যে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের যত আসলে দিন গড়াচ্ছে ততই কিন্তু আসলে বৃদ্ধি পাচ্ছে। এবং গত কালকে কিন্তু একই অবস্থা ছিল, নতুন করে কিন্তু আরো ১১ জন কিন্তু ডেঙ্গু আক্রান্ত রোগী কিন্তু ভর্তি হয় রামেক হাসপাতালে। এবং জানুয়ারি থেকে কিন্তু এই ডেঙ্গুর যে প্রকোপ সেটি কিন্তু শুরু হয়েছে। সেই সাথে মৃত্যু হয়েছে কিন্তু ডেঙ্গুতে এখন পর্যন্ত ৪ জনের, এর মধ্যে ২ জন শিশু সহ কিন্তু ৪ জনের মারা যায় ডেঙ্গু আক্রান্ত হয়ে। তবে চিকিৎসকরা যেটি বলছেন যে ডেঙ্গুতে আসলে যেসব ডেঙ্গু রোগে কিন্তু সচেতন থাকার পরামর্শ দিচ্ছেন, তারা বলছেন যে কোনো ধরনের আসলে যখনই শরীরে জ্বর বা ব্যথা অনুভব করা হবে তখনই কিন্তু তারা চিকিৎসকের পরামর্শ নেওয়ার জন্য কিন্তু আসলে বারবার বলছেন। এছাড়া সিটি কর্পোরেশনের পক্ষ থেকেও যাতে ডেঙ্গুর যে প্রভাব সেটি যাতে বিস্তার করতে না পারে সেজন্য কিন্তু সিটি কর্পোরেশনের পক্ষ থেকেও যে মশক নিধন কার্যক্রম সেটি কিন্তু চালানো হচ্ছে। এবং চিকিৎসকরা যেটি বারবার বলছেন যে ফুলের টব এবং যেসব বাড়ির ছাদে যেন কোনো ধরনের পানি যেন জমে থাকতে না পারে। এবং এডিস মশার যে লার্ভা সেটি কিন্তু আসলে নগরীতে উদ্বেগজনক ভাবে আসলে বৃদ্ধি পেয়েছে, যেটি বিশ্ব স্বাস্থ্য সংস্থার যে জরিপ সেটি কিন্তু উঠেছে। তারা বলছে যে এখনই যদি কার্যকর পদক্ষেপ নেওয়া না হয় তাহলে ডেঙ্গুর আরো যে প্রকোপ, অর্থাৎ যে বর্ষার সময় যত আসলে সামনে আসবে তত কিন্তু আসলে প্রকোপটা বাড়বে এবং আক্রান্তের সংখ্যাও কিন্তু বৃদ্ধি পাবে। তো এই কারণে তারা বারবার সতর্ক করছেন। যে চিকিৎসকরা বলছেন যে বারবার এই যে ডেঙ্গুর এখন প্রকোপ বেশি, সেটি যদি আসলে রোধ করতে হয় সেজন্য সবাইকে সচেতন থাকতে হবে। পাশাপাশি যে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান সেটি কিন্তু আসলে অব্যাহত রাখতে হবে। এবং আক্রান্ত যারা রোগী তাদের কিন্তু প্রাথমিকভাবে চিহ্নিত করে দ্রুত যদি চিকিৎসার ব্যবস্থা করা যায়, এই ৩টি কার্যক্রম যদি একসাথে পরিচালনা করা যায় তাহলে কিন্তু রাজশাহীতে ডেঙ্গুর যে প্রকোপ সেটি কিন্তু আসলে দূর করা সম্ভব হবে। এই ছিল আমার কাছে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ডেঙ্গুর সর্বশেষ। হাবিব। রায়হান, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, রাজশাহী থেকে ডেঙ্গুর সর্বশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন আমাদের সহকর্মী রায়হান ইসলাম। ডেঙ্গুর আরও খবর জানাতে বরিশাল থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শাহিন সুমন। শাহিন, আপনারা জানেন যে ডেঙ্গুর ভয়াবহ বিস্তার। একটু আগে আমাদের সহকর্মী রায়হানের কাছ থেকে রাজশাহীর খবর জানলাম। এবার বরিশালের ডেঙ্গুর প্রকোপ কতটা বেড়েছে, কি বলছেন চিকিৎসকরা, জানাবেন আমাদেরকে। সারা দেশের নয়, বরিশালেও কিন্তু ডেঙ্গুর প্রভাব দেখা দিয়েছে। বরিশাল বিভাগের যে হাসপাতালগুলো রয়েছে ইতিমধ্যে হাসপাতালগুলোতে ৬,০০০-এর অধিক, মানে ৬,১১৪ জন রোগী ইতিমধ্যে ডেঙ্গু চিকিৎসা নিয়েছে। এর মধ্যে ৯ জন ডেঙ্গু রোগী কিন্তু মৃত্যুবরণ করেছে বরিশাল স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী। আর বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল, যেটি দক্ষিণাঞ্চলের মানুষের চিকিৎসার ভরসাস্থল, এখানে বর্তমানে গত ২৪ ঘন্টায় ৭৭ জন রোগী ভর্তি রয়েছে। এখানে যদি বলি আমরা যে এখানে বরিশালে যে চিকিৎসা যে সবচেয়ে বড় মাধ্যম শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল, সারা দেশের মানে সারা বিভাগের রোগীরা কিন্তু এখানে ভর্তি থাকে। এখানে রোগীরা ভর্তি হওয়ার পরে যে চিকিৎসাটি নেওয়া হয় এখানে কোনো এখন পর্যন্ত ডেঙ্গু রোগীদের থাকার জন্য আলাদা কোনো কর্নার করা হয়নি। ৫টি ইউনিটে তারা আলাদা ভাবে তারা চিকিৎসা নিচ্ছে সকল রোগীদের সাথে মিশে, যার কারণে যে রোগীরা ওখানে রয়েছেন অন্যান্য রোগীরা তারাও কিন্তু আতঙ্কিত ডেঙ্গু রোগের প্রকোপ এখান থেকে আরো বৃদ্ধি পেতে পারে। আমরা বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের যিনি মুখপাত্র রয়েছেন, মিডিয়ার দায়িত্বে রয়েছেন ডাক্তার রেজওয়ান রেজা, তার সাথে কথা বলেছিলাম। তিনি আমাদেরকে জানিয়েছেন যে এখন পর্যন্ত স্বাস্থ্য অধিদপ্তর থেকে তাদের কোনো নির্দেশনা দেওয়া হয়নি আলাদা কর্নার করার জন্য, যার কারণে এবং তার বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ
কারণে আপনার এই চিকিৎসা প্রদানের জন্য আলাদা কর্নার করতে হলে তাদের লোক জনবল এবং আলাদা স্থানেরও দরকার হবে। কারণ এখানে যে প্রতিদিন 1000 বেডের রোগী থাকার কথা থাকলেও 2700 থেকে 2800 রোগী এখানে প্রতিদিন ভর্তি হন এবং চিকিৎসা নেন, যার কারণে আলাদাভাবে কর্নার করে এই ডেঙ্গু রোগীদের চিকিৎসা দেওয়ার জন্য বিশেষ করে যে ডাক্তার, নার্স এবং চতুর্থ শ্রেণীর কর্মচারী প্রয়োজন হবে সেটিও নিয়োগ দেওয়া। সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির একটি কারখানায় অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর আত্রাই উপজেলার 7 প্রবাসীর জানাজা অনুষ্ঠিত। শুক্রবার সকাল 10:15 উপজেলার মোল্লা আজাদ মেমোরিয়াল কলেজ মাঠে তাদের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে মরদেহগুলো স্বজনদের কাছে হস্তান্তর করা। এর আগে বৃহস্পতিবার বিকেল 4:05 মরদেহগুলো ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। রাত 1:20 দিকে মরদেহগুলো আত্রাই থানায় পৌঁছালে স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে পরিবেশ। কক্সবাজারে হোটেল রেনেসার বারে কথা কাটাকাটির জেরে দুই পক্ষের সংঘর্ষে 2 যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাত 11:30টার দিকে এই ঘটনা ঘটে। পুলিশ জানান, বারে মদ্যপান ও বসার জায়গা নিয়ে বাক বিতণ্ডায় জড়িয়ে পড়ে কয়েকজন যুবক। এক পর্যায়ে এলোপাথারি ছুরিকাঘাতে প্রাণ হারান রাশেদ নামের এক যুবক। নিহত রাশেদের লোকজন অপর গ্রুপের সুলাইমানকে ধরে মারধর করে পুলিশের হাতে তুলে দেয়। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়। শেরপুর পৌর শহরে বিশ্ব ব্যাংকের অর্থায়নে নির্মিত কসাইখানায় 3 মাসে জবাই হয়নি একটি পশু। দ্রুত বাড়তি পরিবহন খরচে সেখানে যেতে আগ্রহী নন কসাইরা। তবে পৌর কর্তৃপক্ষ প্রাণী সম্পদ অধিদপ্তর বলছে কসাইখানাটি দ্রুত চালু করার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সেলিম শাহের প্রতিবেদন, জানাচ্ছেন সুরাইয়া অনু। সীমান্তবর্তী জেলা শেরপুরে বিশ্বব্যাংকের অর্থায়নে নির্মাণ করা হয় আধুনিক কসাইখানা। প্রায় 3 মাস আগে পৌর কর্তৃপক্ষের কাছে কসাইখানাটি হস্তান্তর করা হলেও এখনও তালাবদ্ধ পড়ে আছে। প্রায় 11 কোটি টাকা ব্যয়ে নির্মিত স্থাপনাটি। কসাইখানাটি শহর থেকে প্রায় 3 কিলোমিটার দূরে হওয়ায় সেখানে যেতে নারাজ স্থানীয় কসাইরা। আঙ্গর বাপ দাদারা কইরা আইলো এখানে, মনে করেন এখন হঠাৎ করে আলামগুরু ওখানে নিয়ে যাওয়া আবার নিয়ে আনি, এটা ভাই সম্ভব না। এই পিলখানা যদি জায়গা ভাই আমার ক্ষতি হবো, এর আঙ্গ বাপ দাদা আমল তো নিয়ে আমরা এই জায়গায় ব্যবসা করে খাইতে আসছি। ওই এক কোনার মধ্যে দিয়েছে, এক ময়লার মধ্যে, তার মধ্যে কোনো নাচ ছাড়া ঘর, ওন থেকে একটা গরু আমরা বাজার সিলা ফেরে নিয়ে আমু। কাস্টমার তো অবজেকশন করতেই পারে যে এত দূরত্ব না, তোমরা গরু নিয়ে আইছো, কি গরু নিয়ে আইছো। আধুনিক এই কসাইখানায় স্বাস্থ্যসম্মতভাবে মাংস প্রক্রিয়াজাত করে ভবিষ্যতে বিদেশে রপ্তানিরও পরিকল্পনা রয়েছে। তবে কসাইখানাটি চালুর পুরো বাস্তবায়নের দায়িত্ব পৌরসভার বলে জানিয়েছেন জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা। শেরপুরে একটি আন্তর্জাতিক মানের কসাইখানা নির্মিত হয়েছে, পাশাপাশি শেরপুর জেলার জনসাধারণ যেন নিরাপদ মাংস খাইতে পারে, এই একটা উদ্দেশ্যেও এখানে কসাইখানা নির্মাণ করা হয়েছে। এটা ইতিমধ্যে ট্রায়াল সম্পন্ন হয়েছে এবং এই কসাইখানাটি পৌরসভার কাছে হস্তান্তর করা হয়েছে। স্থানীয় কসাইদের সঙ্গে আলোচনা করে সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন পৌর প্রশাসক। জেলা প্রাণী সম্পদ দপ্তর, শেরপুর পৌরসভা এবং কসাই, এই 3 শ্রেণীর মানুষ একসাথে বসে কিভাবে কসাইখানাটাকে আমরা ভালোভাবে চালাতে পারবো বা কি করলে কসাইরা এখানে আসবে সেই সংক্রান্ত একটা সভা আমরা করব। সমন্বিত আলোচনার মাধ্যমে দ্রুত জটিলতার সমাধান করে সচল করা হবে কোটি টাকার এই সরকারি সম্পদ, দাবি সংশ্লিষ্টদের। সুরাইয়া অনু, গ্রিন নিউজ ডেস্ক। বারবার চালু আর বন্ধের টানাপোড়েনে থমকে আছে সিরাজগঞ্জের কওমি জুট মিলস। একসময় প্রায় 5000 মানুষের জীবিকার ভরসা হলেও দুর্নীতি, আমলাতান্ত্রিক জটিলতা আর লোকসানের চাপে বহুবার বন্ধ হয়েছে এর চাকা। জুট মিলটি চালু হলে কর্মসংস্থান তৈরি হবে, গতি ফিরবে স্থানীয় অর্থনীতিতে। শাম্মী আহমেদ আজমিরের প্রতিবেদন, জানাচ্ছেন মৌসুমী মৌ। সিরাজগঞ্জের রায়পুরে 1960 সালে 75 একর জমিতে প্রতিষ্ঠিত হয় নর্দার্ন পিপলস জুট মিল। স্বাধীনতার পর নাম দেওয়া হয় কওমি জুট মিল। তারপর দীর্ঘ 4 যুগ পর দুর্নীতি আর আমলাতান্ত্রিক জটিলতায় লোকসানের মুখে পড়ে 2007 সালে প্রথম বন্ধ হয়ে যায় এর উৎপাদন। এরপর কয়েক দফা চালু হলেও ঋণ আর পাট সংকট সহ নানা জটিলতায় বন্ধ হয়ে যায় মিলটি। তবে বর্তমান মিলটি আবারও চালুর উদ্যোগ নেওয়ায় আশার আলো দেখছেন স্থানীয় এলাকাবাসী ও সাধারণ শ্রমিকেরা। আমাদের এই শ্রমিকরা একসময় এখান থেকে যে অর্থ উপার্জিত হয়েছে
সেই দিয়ে তার পরিবার পরিজন নিয়ে অত্যন্ত সুখী আছিলেন। বাংলাদেশে বিদেশে পাকিস্তান যাইতো এগুলা গাড়ি আমাদের এই পণ্য বিক্রি করে ঢাকা থেকে রপ্তানি হইতে হয়। সারা বাংলাদেশ, আমাদের শুধু এই মিলটা না, সারা বাংলাদেশে যত কর্মসংস্থান ছিল বন্ধ হয়ে গেছে, এগুলা খুলে দেবে। সম্প্রতি সরকারের 2 মন্ত্রী পরিদর্শনে এসে জানান, বন্ধ পাটকলগুলো আবারও বেসরকারি খাতে চালুর অংশ হিসেবে কওমি জুট মিলটি 30 বছরের জন্য ইজারা দেওয়ার চূড়ান্ত প্রক্রিয়া হয়েছে। স্বনামধন্য একটা বহুজাতিক কোম্পানি ইনভেস্ট করবে এখানে। আমরা আশা করি যে খুব তাড়াতাড়ি এই সিরাজগঞ্জের ঐতিহ্য এই কওমি জুট মিল এবং বর্তমানে জাতীয় জুট মিল এটা আবার চালু হবে। আমরা যেগুলো করব সেটা মানুষের জন্য, মঙ্গলের জন্য করব, একটা চিরস্থায়ী ব্যবস্থা করব। যে ওই দোকান খুলে দিলাম, তারপর 2 দিন পরে খাওয়া দেওয়া শেষ, দোকান বন্ধ, ওটা করব না আমরা। জুট মিলটি পুনরায় চালু হলে কয়েক হাজার মানুষের কর্মসংস্থানের পাশাপাশি সচল হবে এ অঞ্চলের অর্থনীতির চাকা বলে মনে করছেন সংশ্লিষ্টরা। মৌসুমী মৌ, গ্রিন নিউজ ডেস্ক।